সকাল থেকে নাজমিন বেগম নুসরাতের পেছন পেছন ঘুরছেন। নুসরাত কারণ জিজ্ঞেস করার পরও কোনো উত্তর দিচ্ছেন না। নুসরাত ভার্সিটিতে যাওয়ার জন্য কাপড় বের করে ওয়াশরুমের দিকে গেল। নাজমিন বেগমও তার পেছন পেছন গেলেন। নুসরাত ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। পেছন ফিরে মায়ের দিকে তাকালো। এক ভ্রু তুলে জিজ্ঞেস করল, কি? নাজমিন বেগম না করলেন কিছু না। নুসরাত নাজমিন বেগমের এমন আচরণ দেখে বিরক্ত হলো। আম্মা, কি হয়েছে? নাজমিন বেগম আবার বললেন, কিছু হয়নি। নুসরাত প্রচুর বিরক্ত হলো। মুখ দিয়ে কিছু অদ্ভুত শব্দ বের করে বলল, আম্মা, তুমি কি এখন আমার সাথে ওয়াশরুমে যাবে? আমি কাপড় কিভাবে বদলাবো তা দেখবে? ছি, না। আমি কেন তোর সাথে ওয়াশরুমে যাব? তোর কেন মনে হলো আমি তোর সাথে ওয়াশরুমে যাব? তাহলে আমার পেছন পেছন ওয়াশরুমের দরজা পর্যন্ত আসার মানেটা কি? আসলে ভার্সিটি থেকে একটু তাড়াতাড়ি আসিস। কেন? তাড়াতাড়ি এসে কি করব? ইসরাতকে দেখতে আসছে আজ। তো কি হয়েছে? আমাকে শেষ করতে দে। আচ্ছা বলো। একটু কাজে সাহায্য করবি। তাড়াতাড়ি চলে আসিস। আমার সোনা মেয়ে। পারবো না আসতে। আমার প্রচুর কাজ আছে আজ ভার্সিটিতে। নাজমিন বেগম কিছু একটা ভেবে বললেন, আজ যদি ভার্সিটি থেকে তাড়াতাড়ি চলে আসিস তাহলে তোকে টাকা দেব। টাকার কথা শুনতেই লাফ দিয়ে নাজমিন বেগমের কাছে আসলো নুসরাত। মুখে হাসি হাসি নিয়ে বলল, আম্মা, কত টাকা দেবে? 220 টাকা দেব। নুসরাত কপাল কুঁচকে তাকালো। নাজমিন বেগম বুঝলেন এই টাকায় হবে না। আর একটু বাড়িয়ে দিয়ে বললেন, আচ্ছা, 400 টাকা দেব। এর বেশি দিতে পারবো না। রাজি থাকলে বল। নুসরাত মিচকার শয়তানের মতো মুখ বানিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হাসল। যার মানে সে রাজি এই প্রস্তাবে। নাজমিন বেগম বললেন, দেরি হচ্ছে না ভার্সিটি যেতে? তাড়াতাড়ি রেডি হ। পরে ইরহাম তোকে রেখেই চলে যাবে। নুসরাত তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করল। ওয়াশরুমের ভেতর থেকে চিৎকার করে বলল, আম্মা, নাস্তা দাও। নাজমিন বেগম বললেন, দিয়ে দিয়েছি। ইরহাম আর নুসরাত ভার্সিটি যাওয়ার পথে বাইক নিয়ে একটা ছেলে এসে তাদের পথরোধ করল। নুসরাত প্রচণ্ড রাগান্বিত হয়ে ছেলেটার দিকে তাকালো। মাথা থেকে হেলমেট খুলে ছেলেটার চুল দুই দিকে ঝাড়া দিল। কি ভাই, বাইক কেন থামালেন আমাদের সামনে? অন্য জায়গা পাননি বাইক থামানোর জন্য? আর আমার মুখের উপর এসে চুল ঝাড়া দিলেন কেন? আর জায়গা খুঁজে পাননি? আমার সেনসিটিভ নাক এখন পিটপিট করছে। আজাইরা মানুষ, কাজ কাম নাই, আমার নাকের বিনাশ করে দিলেন। ইরহাম নুসরাতকে বকবক করতে দেখে কানে কানে বলল চুপ করার জন্য। নুসরাত ইরহামের পায়ে লাথি দিয়ে বলল, তুই তো পুরুষ নামের কলঙ্ক। তোর বোনের উপর গাড়ি তুলে ফেলছে আর তার প্রতিবাদ তুই থাকতে আমি করছি। আবার বলছিস আমাকে চুপ করার জন্য। আজ বাড়িতে গিয়ে তোকে কিভাবে শায়েস্তা করি দেখিস। ইরহামকে শাসানো শেষে নুসরাত বলল, হ্যাঁ, কি যেন বলছিলাম? ছেলেটা কানে হাত চাপা দিল। নুসরাতকে উদ্দেশ্য করে বলল, শালিকা, এত কথা বলো না। এত কথা কিভাবে একসাথে তুমি বলতে পারো? এত কথা বলে আমার কানের পোকা মেরে ফেলছো। আচ্ছা যাই হোক, ও সব ছাড়ো। তোমার বোন কোথায়? ভার্সিটিতে আজকাল দেখাই যাচ্ছে না। নুসরাত নিজের তর্জনী আঙুল তুলে বলল, এই ছেলে, এই, তুমি আমার বোনকে দিয়ে কি করবে? ও ভার্সিটিতে গেলে যাবে, না গেলে নাই। তোমার কি দরকার ওর সাথে? কিছুটা অবাক হওয়ার ভান করে ছেলেটা বলল, তুমি জানো না শালিকা, তোমার বোন তোমাকে বলেনি? আচ্ছা, না বললে কি হয়েছে, আমি বলে দিচ্ছি। ও আমার ভবিষ্যৎ বাবুরাম্মু লাগে, আর তুমি আমার শালিকা। নুসরাতের মাথা প্রচণ্ড গরম হলো। হাতের কাছে কিছু থাকলে ছেলেটার মাথা ফাটিয়ে দিত এখন। এমনিতেই লেট হয়েছে বাসা থেকে ভার্সিটির জন্য বের হতে। এর মাঝে এই ছেলে আরও প্যাচাল শুরু করেছে। নুসরাত হালকা ঝুঁকে ছোট্ট একটা পাথর হাতে নিল। নুসরাতকে এভাবে হঠাৎ ঝুঁকতে দেখে ছেলেটাও ঝুঁকে তাকালো নুসরাতের সাথে।
যখন দেখল নুসরাত ছোটোখাটো পাথর তুলছে, ছেলেটা বুঝে গেল ওর উপরই পাথরটা মারা হবে। বাইকে স্টার্ট দেওয়ার আগেই নুসরাত পাথরটা ছেলেটাকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারল। পাথরটা ছেলেটার চোখের কিছুটা উপরে পড়ল। নুসরাতকে আবার ঝুঁকতে দেখে বাইক টান দিয়ে চলে যেতে যেতে বলল, যেমন বড় বোন তেমন তার ছোট বোন। আয় হায়, আমার চোখ ফাটিয়ে দিল শালি। নুসরাত হাত ঝেড়ে বিশ্রী গালি দিল। ইরহামের বাহুতে থাপ্পড় মারল। ইরহাম থাপ্পড় খেয়ে হাত দিয়ে বাহু ঘষল। নুসরাত বলল, তুই ভাই নামের কলঙ্ক, ছেলে নামেরও কলঙ্ক। অন্যদিকে সৈয়দ বাড়ির গেটের সামনে থেকে গাড়ির হর্নের শব্দ আসলো। জাইন নিজের রুমে জানালার পর্দা সরিয়ে রাস্তার দিকে তাকালো। কাঙ্ক্ষিত ব্যক্তিকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে হালকা হাসল, যা আবার নিমিষেই মিশে গেল মুখের সাথে। মুখ গম্ভীর বানিয়ে ফরমাল শার্টের উপরের বোতাম লাগিয়ে নিল জাইন। ডিভান হতে কোট হাতে তুলে নিয়ে রুম থেকে বের হলো। রুম লক করে সিঁড়ির দিকে চলে গেল। ইসরাতের রুম ক্রস করার সময় রুমের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। নিচতলায় নেমে লিপি বেগমকে ডাক দিয়ে বলল, আম্মু, আমি বের হচ্ছি, ফিরতে লেট হবে। জাইন কথাটা বলেই মেইন দরজা খুলে বের হয়ে গেল। লিপি বেগম কিচেন থেকে বের হয়ে আসলেন। পেছন থেকে চিৎকার করে বললেন, তুই আরশ, ইরহাম সবগুলো চলে যাচ্ছিস। আজ মেহমান আসবে বাড়িতে, আর একটা ছেলেও বাড়িতে নেই। জায়ানটাও কোথায় চলে গেল? জাইন পিছু না ফিরে চিৎকার করে বলল, আম্মু, আরশকে না হয় জায়ানকে পাঠিয়ে দেব। আমি এসবে থেকে কি করব? আমার কাজ আছে ডেলার সাথে। লিপি বেগম মুখ কালো করে চেয়ে থাকলেন জাইনের দিকে। মুখ দেখে বোঝা গেল ডেলার কথা শুনে ওনার মুখটা কালো হয়ে গিয়েছে। প্রফেসর ক্লাস করাচ্ছেন। সবার মনোযোগ প্রফেসরের দিকে হলেও শেষের বেঞ্চে বসা 3 জন মেয়ের কোনো মনোযোগ নেই সেদিকে। তারা আছে তাদের নিজেদের গল্প নিয়ে। কিছুক্ষণ পরপর পেছনের বেঞ্চ হতে আসছে ফিসফিস হাসির শব্দ। প্রফেসর নিজের ক্লাস শেষে নিজের মাইক প্রজেক্টর গুছিয়ে চলে গেলেন ক্লাস থেকে। প্রফেসর বের হওয়ার সাথে সাথে যারা ক্লাস করবে না তারা বের হয়ে গেল। নুসরাত ব্যাগ হাতে নিয়ে ক্লাস হতে বের হলো, সাথে ইরহামও বের হলো। সাদিয়া সুরভি সব ক্লাস করে বাসায় যাবে, তাই তারা ক্লাসে রয়ে গেল। ক্লাস থেকে বের হয়ে করিডোরে দাঁড়াতেই জুন মাসের রোদের তাপ শরীরে লেগে খা খা করে উঠল। নুসরাতের মনে হলো তার শরীর জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। ইরহাম বলল, চল আইসক্রিম খাই, এই গরমে শরীর পুড়ে গেল। আইসক্রিম খেলে একটু আরাম লাগবে। রোদের জন্য নুসরাত চোখ কুঁচকে তাকিয়ে বলল, তুই গিয়ে নিয়ে আয়, আমি এখানে অপেক্ষা করছি তোর জন্য। ইরহাম আচ্ছা বলে আইসক্রিম কিনতে চলে গেল। নুসরাত কপাল হতে ঘাম মুছে এদিক সেদিক তাকিয়ে ছাত্রছাত্রীদের যাওয়া আসা দেখতে লাগলো। কিছুক্ষণ পর ইরহাম আইসক্রিম নিয়ে আসলে দুজন ভার্সিটি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়ালো। দাঁড়ানোর 2 মিনিটের মাথায় একটা রিকশা আসলে সেটা ভাড়া করে উঠে গেল রিকশায়। সৈয়দ বাড়ির সামনে গিয়ে রিকশা থেকে নেমে গেল নুসরাত আর ইরহাম। ভাড়া মিটিয়ে বাসার গেটের সামনে থেকে নতুন মানুষের কথার শব্দ শুনে ইরহামকে বলল, মনে হয় মেহমান চলে এসেছে, আমি কিচেনের দরজা দিয়ে ভেতরে যাচ্ছি। ইরহাম বলল, আমি এই বেশ নিয়ে নতুন মানুষের সামনে দিয়ে যাব? আমিও কিচেনের রাস্তা দিয়ে তোর সাথেই যাব। নুসরাত আর ইরহাম কিচেনের দরজা দিয়ে গিয়ে বাড়ির ভেতরে ঢুকল। নুসরাত, তুমি বাড়ির পেছনের দরজা দিয়ে ঢোকো, এই দিক দিয়ে গেলে তো ড্রয়িং রুমে যেতে হবে। আমি বাড়ির পেছনের দরজা খুলছি। আর তুমি ফ্রেশ হয়ে কিচেনে আসো, কিছু কাজ আছে। ইরহাম ফ্রেশ হয়ে ওখানে বসো, কোনো কিছুর প্রয়োজন হলে এগিয়ে দেবে। ভাইয়ারা এখনও কেউ বাসায় আসেনি। বড় ভাই ততক্ষণে তাদের সাথে কথা বলুক। দাঁড়িয়ে আছো কেন? যাও, তাড়াতাড়ি দুজন যাও। আর নতুন কাপড় পরে বের হবে ইরহাম। নুসরাত, তুমি একটা কামিজ পরে নিও মা, প্লিজ। রোহিণী কাজ করতে করতে তাড়াহুড়ো করে কথাগুলো বলল। নুসরাত আচ্ছা বলে চুপচাপ বাড়ির পেছনের দিকে চলে গেল। ইরহামও নুসরাতের পেছন পেছন দৌড়ালো।
রহিমা এসে দরজা খুলে দিল। তারা দুজন বাড়ির পেছনের দরজা দিয়ে নিজেদের রুমে চলে গেল। নাসির সাহেব বাড়িতে এসেছেন কিছুক্ষণ হলো। ছেলে বাড়ির সবার সাথে পরিচিত হওয়ার পর রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। সবাই সবার নিজস্ব মতামত দিচ্ছে, কোন সরকার থাকলে ভালো হবে, কোন সরকার থাকলে খারাপ হবে। এসব নিয়ে বয়স্ক মানুষদের মধ্যে তর্ক বিতর্ক চলছে। মেহেরুন্নেসা লাঠি ভর দিয়ে এসে বসলেন ড্রয়িং রুমের সোফায়। মুখের ভেতর একদলা পান সুপারি। ছেলের বাড়ির মানুষ সালাম দিলেন মেহেরুন্নেসাকে। মেহেরুন্নেসা সালামের জবাব ফিরিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, পোলা কোনডা? বয়স্ক দেখতে যে লোক, তিনি বললেন, কি বলছেন বুঝতে পারিনি। ঘটক পান খাওয়া দাঁত বের করে হাসল। লোকটাকে উদ্দেশ্য করে বলল, মতিউর ভাই, খালা বলছেন আমাগো মানে আপনার ছেলে কোনডা? মতিউর সাহেব হেসে তার পাশে বসে থাকা ৩০ বছরের এক ছেলে দেখিয়ে বললেন, আমার ছেলে সিয়াম চৌধুরী। মেহেরুন্নেসা কপাল কুঁচকে সিয়াম নামের ছেলেটার উপর থেকে নিচে চোখ বুলালেন। ছেলেটাকে পর্যবেক্ষণ করার শেষে মুখের বিকৃতি ঘটিয়ে বললেন, এইডা পোলা? আমার ইসরাতের জন্য এইডারে তুই পছন্দ করছিস নাসির? নাসির সাহেব চোখ দিয়ে ইশারা দিলেন মেহেরুন্নেসাকে এরূপ কথা না বলার জন্য। মেহেরুন্নেসা কারোর কথা শোনার পাত্রী না। তিনি আবার বললেন, এই পোলার তুলনায় আমার আশিক বহুত সুন্দর। মেহেরুন্নেসাকে কথা বলতে না দিয়ে হেলাল সাহেব কথা বলা শুরু করলেন। মেহেরুন্নেসা ক্ষেপে গেলেন হেলালকে তার কথার মধ্যে বাহাত ঢুকানোর জন্য। হেলাল সাহেব বললেন, তা তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? সিয়াম বলল, জি গ্রাজুয়েট। মেহেরুন্নেসা বললেন, এত কম পড়াশোনা করছো তুমি? আমার ছোট নাতিরা তো তোমার তুলনায় বেশি পড়ালেখা করছে। নাসির সাহেব কপাল চাপড়ালেন। মেহেরুন্নেসার ছেলে পছন্দ হয়নি, এজন্য এরকম উল্টাপাল্টা কথা বলছেন। নুসরাত আর ইরহাম ড্রয়িং রুমে এসে ছেলেপক্ষের সবাইকে সালাম দিল। চোখ দিয়ে গণনা করল কতজন মানুষ এসেছে। নাসির সাহেব নুসরাতকে দেখিয়ে বললেন, আমার ছোট মেয়ে। ছেলের মা নুসরাতকে দেখে মুখ কীরকম বানিয়ে ফেললেন। নুসরাত মহিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিচেনে চলে গেল। রোহিণী নুসরাতকে জিজ্ঞেস করল, কতজন মানুষ এসেছে? নুসরাত মুখ গম্ভীর করে উত্তর দিল, 7 জন। রোহিণী খাবারের ট্রে সাজাতে সাজাতে জিজ্ঞেস করল, কে কে এসেছে জানো? নুসরাত বলল, ছেলের মা, ছেলের বাবা, মেবি ছেলের ভাই, আর ছেলের দাদি, আর জানি না। রোহিণী ট্রে নুসরাতের হাতে দিয়ে বলল, ডাইনিং রুমে গিয়ে টেবিল সাজাও তাড়াতাড়ি। এর মধ্যেই ছেলের মা পারভিন মাইমুনা বললেন, মেয়েকে নিয়ে আসুন। অনেকক্ষণ তো হলো আসলাম। হেলাল সাহেব বললেন, আগে নাস্তা শেষ করুন, তারপর মেয়ে দেখবেন। ইরহাম এসে বলল, সবাইকে ডাইনিং রুমে আসার জন্য। পারভিন বেগম হাতে ছোট একটা পার্স নিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। মুখের বিকৃতি ঘটিয়ে ডাইনিংয়ে বসলেন। চিকেন ফ্রাই মুখে দিয়ে এমন ভাব করলেন যেন বমি চলে আসবে। টিস্যু হাতে নিয়ে মুখ থেকে চিকেন ফ্রাই বের করে ফেলে দিলেন পারভিন। সিয়াম চিকেন ফ্রাই হাতে নেওয়ার আগেই পারভিন বললেন, ওটা খাস না, একদম বিশ্রী হয়েছে। সবার চোখ পারভিন বেগমের দিকে। পারভিন বেগম এমন ভাব করলেন উনি বুঝতে পারছেন না সবাই কেন ওনার দিকে তাকিয়ে আছে। এই পরিবেশ সামাল দেওয়ার জন্য মতিউর রহমান মিথ্যা কাশি দিলেন। গলা খাকারি দিয়ে বললেন, সিয়াম বাবা, অন্যগুলো টেস্ট করো, দারুণ হয়েছে খেতে। সিয়াম মাথা ঝুঁকিয়ে বসে থাকল। পারভিন বেগমের ন্যাওটা হওয়ায় ওনার পারমিশন ছাড়া কোনো খাবারে হাত দিল না। এই ইরহাম, শালা কি নিব্বি? ইরহাম বলল, মনে হচ্ছে তো সেই রকমই। মায়ের কথা ছাড়া খাবারে হাতও দিচ্ছে না। এর সাথে তো বড় আপুর বিয়ে দিলে সারা জীবন আপুকে কান্না করতে হবে। নুসরাত বৃদ্ধ আর তর্জনী আঙুল থুতুনিতে রেখে বয়স্ক লোকেদের মতো করে বলল, নাস্তা শেষে সবাই ড্রয়িং রুমে বসল। রোহিণী গিয়ে ইসরাতকে নিয়ে আসলো পাত্রপক্ষের সামনে। পারভিন বেগম ইসরাতকে দুচোখ দিয়ে পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ শেষে বিড়বিড় করে বললেন,
ঠিকই মনে হচ্ছে। মতিউর সাহেব পাত্রীর প্রশংসায় পঞ্চমুখ। মুখ দেখে বোঝাই যাচ্ছে পাত্রী ওনার অনেক পছন্দ হয়েছে। মতিউর সাহেব ওনার ছেলের দিকে তাকালেন, যে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। পারভিন বেগমের সাথে ইশারায় কিছু কথা বলে নিলেন। ইশারা দিয়ে বললেন, সামনে কথা আগাবেন নাকি? পারভিন বেগম বললেন, তিনি কথা বলছেন। পারভিন বেগম জিজ্ঞেস করলেন, তো মেয়ে রান্না করতে জানে? ইস্টাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। পারভিন বেগম বললেন, ছেলে বন্ধু আছে? ইস্টাত ধীর অথচ নম্র কণ্ঠে বলল, জি না। পারভিন বেগম জরুরি কিছু বলার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করলেন। ইসরাতের দিকে তাকিয়ে বললেন, ছেলে বন্ধু নেই ভালো কথা, রান্না জানো ভালো। বিয়ের পর কোনো চাকরি বাকরি করতে পারবে না, নিজের সংসার সামলাবে আর পড়াশোনা যতটুকু করেছো ব্যাস, আর লাগবে না। নুসরাত ও ইরহাম ভ্রুকুচকে তাকিয়ে রইল মহিলার দিকে। মহিলা এইসব কি বলে? নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই বলে চলেছে। তাদের তো আগে জিজ্ঞেস করবে ছেলে কি তাদের পছন্দ হয়েছে কিনা। ইরহাম নুসরাতের কানে কানে বলল, ভারী বেয়াদব তো মহিলা। মেয়ে দেখতে এসে কেউ এভাবে কথা বলে, তাও আবার সবার সামনে। এই সম্বন্ধ হওয়ার আগেই শেষ হয়ে গেল। নুসরাত উত্তর না দিয়ে পারভিন বেগমের দিকে এগিয়ে গেল। মাথা কাত করে পারভিন বেগমের দিকে তাকালো। ঠোঁট বাঁকিয়ে হালকা ব্যঙ্গাত্মক হাসি দিল। নুসরাত হাত তুলে দরজা দেখিয়ে বলল, ওই যে সামনের দরজা, সম্মানের সহিত বের হয়ে যান, সাথে আপনার এই নিব্বি ছেলেকেও নিয়ে যান। আমাদের পাত্র পছন্দ হয়নি। আপনার ছেলে আর যাদের নিয়ে এসেছেন তাদের নিয়ে যেতে পারেন। ওই যে দরজা, না চিনতে পারলে আমি আপনাকে ওখানে পৌঁছে দিয়ে আসব। নুসরাতের দিকে আঙুল তুলে পারভিন বেগম বললেন, নাসির ভাই, আপনি এই মেয়ের মতো বেয়াদবকে কিভাবে বিয়ে দেবেন? একে তো শ্যামলা, তার উপর গলার ঝাঁজ দেখুন, কি বেয়াদব মেয়ে। বোন যেরকম বড় বোনও কি সেই রকম নাকি? মেহেরুন্নেসা বললেন, আপনার থাইকা তো ভালো আমাগো মাইয়া ডাক। আপনার মতো মাইয়ার যখন বিয়া হইয়া গেছে, তাইলে আমাগো মাইয়ার আপনার থেকে আরও ভালো জায়গায় বিয়া দিতে পারো, আশা রাখি। পারভিন বেগম ওনার স্বামীর দিকে তাকালেন, যে নিশ্চুপ হয়ে শুনছে ওনাদের কথা। কাঁদো কাঁদো গলায় বললেন, তুমি বসে বসে তোমার স্ত্রীর অপমান দেখছ? হাঁটুর বয়সে একটা মেয়ে আমাদেরকে এভাবে অপমান করছে, আর তুমি কিছুই বলছো না? এত অপমানের পর এখানে বসে থাকবে? চলো এখান থেকে, আমাদের সিয়ামের আরও ভালো জায়গায় বিয়ে দেব। নুসরাত বলল, হ্যাঁ হ্যাঁ যান, রাস্তা ওই দিকে। নাসির সাহেব নুসরাতকে ধমক দিলেন, চোখ রাঙিয়ে তাকালেন। আপাকে সরি বলো, আমরা বড়রা এখানে আছি কথা বলার জন্য, তোমাকে কথা বলতে হবে না। নুসরাত বলল, আমি কেন সরি বলবো? আমি তো কিছুই করিনি। এই মহিলা আসছে থেকে যা দেখছে তাতেই নাক ছিটকাচ্ছে। খাবার পছন্দ হয়নি সোজা খাবার খাওয়া থামিয়ে দেবে, তা না করে সে আজে বাজে কমেন্টস করছে। ওনার কথা শুনে তো আমাদেরও খারাপ লেগেছে। তার বেলায় বজ্রকণ্ঠে ধমক দিলেন নাসির। ধমক খেয়ে মুখ শুকিয়ে গেল নুসরাতের। মেহেরুন্নেসা রেগে গেলেন, বাহিরের মানুষের জন্য তার নাতনিকে ধমক দেওয়া হচ্ছে। নাসির, ও তো ঠিক কথাই কইছে, ওরে ধমক দাও কা? নিজে তো করা কিছু কইতে পারো না, আবার ওরে ধমক দাও। আর ওরে ধমক দিলে আমার থেইকা খারাপ আর কেউ হইব না। হেলাল সাহেব সবাইকে থামিয়ে দিলেন। মেহেরুন্নেসাকে বললেন, আম্মা, আমি কথা বলছি, তুমি রাগ করো না। মেহেরুন্নেসা রেগে সোফা থেকে উঠে দাঁড়ালেন। ইরহামের হাতে ভর দিয়ে নিজের রুমের দিকে চলে গেলেন। ইস্টাত চুপচাপ সব কিছু লক্ষ্য করছিল। এতক্ষণ খারাপ পরিস্থিতি দেখে চুপ ছিল। মেহেরুন্নেসা চলে যেতেই উঠে দাঁড়ালো, সবার দিকে তাকালো। পারভিন বেগমকে উদ্দেশ্য করে বলল, আপনি মনে হয় ছেলের জন্য বউ দেখতে আসেননি, আপনি তো আপনার বাড়ির কাজের জন্য কাজের মহিলা দেখতে এসেছেন। অ্যাম আই রাইট? তাহলে আপনি বস্তিতে যান, ওখানে অনেক কাজের মেয়ে আছে যারা টাকার জন্য সব ধরনের কাজ করে দেয়। ইস্টাত কিছু চিন্তা করার মতো ভাব করল, তারপর আবার বলল,
এক কাজ করতে পারেন আন্টি, আমাদের বাড়ির রহিমা আছে না, ওকে আপনার বাড়ির বউ বানিয়ে নিতে পারেন। বিয়ের পর ঘর মোছা, ঝাড়ু দেওয়া, আপনার কাপড় পরিষ্কার করা ইত্যাদি ইত্যাদি যা কাজ আছে সব করে দেবে। একটা আওয়াজও মুখ দিয়ে বের করবে না। পিন ড্রপ সাইলেন্ট থাকবে। আর পড়াশোনা যতটুকু করেছে আপনাদের মনে হয় হয়ে যাবে। খুব ভালো মেয়ে, আপনার কথায় উঠবে আর বসবে। পারভিন বেগম চোখ লাল করে তাকিয়ে থাকলেন ইসরাতের দিকে। কালীটা তো এত এত অপমান করল, তারপর এই বাড়ির বুড়িটা এত অপমান করল, এখন পাত্রী নিজে দাঁড়িয়ে তাদের অপমান করছে। পারভিন বেগম বললেন, নাসির ভাই, আপনার বাড়ির মেয়েদের কোনো কমন সেন্স নেই? মেহমানদের সাথে কিভাবে কথা বলতে হয়? নুসরাত পারভিন বেগমের কথায় ফোড়ন কেটে বলল, আপনার থেকে বেশি কমন সেন্স আছে আমাদের, আর আমরা জানি আপনার মতো না না আপনাদের মতো মেহমানকে কিভাবে ট্রিট করতে হয়। পারভিন বেগম রাগে সব কিছু অন্ধকার দেখলেন এবং ইসরাতের দিকে তাকিয়ে বললেন, আমরা তোমাকে রিজেক্ট। ইসরাত কথা শেষ করতে না দিয়ে বলল, 1 মিনিট আন্টি, এত তাড়াহুড়োর কি আছে? আগে আমাকে শেষ করতে দিন। আপনি কি আমাকে রিজেক্ট করবেন? আমি আপনার ছেলেকে রিজেক্ট করলাম। এরকম মেরুদণ্ডহীন প্রাণী আমি কখনোই বিয়ে করব না। পারভিন বেগম রাগে ব্যাঙের মতো লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। ইচ্ছে করল নুসরাতের গালে একটা থাপ্পড় দিতে। এই মেয়ে ভেজাল করেছে, যেই ভাবা সেই কাজ। পারভিন বেগম নুসরাতকে থাপ্পড় মারার জন্য হাত উঠালেন। নুসরাতের গালে থাপ্পড় মারার পূর্বে কেউ ওনার হাত চেপে ধরল। পারভিন বেগম রাগে নুসরাতের পেছনের দিকে তাকালেন। কেউ ওনার হাত এভাবে চেপে ধরেছে দেখার জন্য। ওনার কাজে কে বাধা দিচ্ছে, এটাকে একটা থাপ্পড় না মারলে ওনার শান্তি হবে না। লোকটার হাত থেকে নিজের হাত ছাড়াতে চাইলেন। গম্ভীর পুরুষালী গলায় লোকটা বলল, ডোন্ট ডেয়ার টু টাচ হার। কথাটি বলে পারভিন মাইমুনার হাত ছুঁড়ে ফেলে দিল। পারভিন বেগম শুনলেন না। নুসরাতকে আবার থাপ্পড় মারার জন্য হাত তুললেন। আরশ কিছু বলার পূর্বেই সিয়াম পারভিন বেগমকে টেনে নিয়ে গেল নুসরাতের থেকে দূরে। পারভিন বেগম বললেন, আর এক মুহূর্ত এখানে না। আজ পর্যন্ত কেউ আমাকে এভাবে অপমান করেনি যতটুকু এই মেয়ে করেছে। হাঁটুর বয়সী ছেলেমেয়েরা আমার হাত ছুঁড়ে ফেলে দিচ্ছে। আরশ বলল, আপনি আমাদের বাড়ির মেয়েকে থাপ্পড় মারবেন আর আমরা বসে বসে দেখব? কিছু না বললে আমরা ভদ্র, আর বললেই অভদ্র। হোয়াট এ জোক। পারভিন বেগম আরশের কথার উত্তর না দিয়ে রাগ দেখিয়ে বের হয়ে গেলেন। ওনার পেছন পেছন ওনার ছেলে, স্বামী, যে বা যারা এসেছিল সবাই বের হয়ে গেল। হেলাল সাহেব এগিয়ে দিতে গেলেন ভদ্রতা দেখিয়ে। সবাই চলে যেতেই নাসির সাহেব নুসরাতের দিকে তাকালেন চোখ রাঙিয়ে। জোরে একটা শ্বাস ফেলে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলেন। নুসরাতকে উদ্দেশ্য করে বললেন, আমরা বড়রা তো এখানে ছিলাম, তোমাকে কে বলেছে এত কথা বলতে? আমরা কি মরে গিয়েছি? এবার ইসরাতের দিকে তাকালেন। ও তো বেয়াদব, এখন তুমি ওর সাথে থেকে বেয়াদব হয়ে যাচ্ছ। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছ? আর নুসরাত, তোমাকে থাপড়ে গাল লাল করে ফেলবো আরেকদিন বড়দের মাঝখানে বেশি কথা বলতে দেখলে। আর আজ থেকে দুজন আলাদা রুমে থাকবে। ওর সাথে তুমি আর থাকবে না, মনে থাকে যেন। নাসির সাহেবের চিৎকার শুনে লিপি বেগম আর নাজমিন বেগম বের হয়ে আসলেন কিচেন থেকে। রোহানি আর ঝর্ণা কিচেনেই দাঁড়িয়ে রইলেন। নাসির সাহেব বড় হওয়ায় বের হলেন না ওনার সামনে। নাজমিন বেগমকে দেখে নাসির সাহেব বললেন, ওকে আমার চোখের সামনে থেকে সরাও, না হলে ওর কী করব আমি নিজেও জানি না। আর পারলে মেয়েরা যেভাবে থাকে ওই সব শিখাও, ঘরের কাজ কিছু শিখাও। ছেলেদের মতো ঘোরা বন্ধ করতে বলো তোমার মেয়েকে। নাসির সাহেব নিজের কথা শেষ করে রাগে গজগজ করে চলে গেলেন। ইসরাত নাসির সাহেব চলে যেতেই সেও নিজের রুমে চলে গেল। ছলো ছলো নয়নে নাজমিন বেগম তাকালেন নুসরাতের দিকে। কান্নায় কথা আটকে আটকে আসলো। তোর জন্য সব সময় আমাকে কথা শুনতে হয়, তুই কি একটু ভালো হতে পারিস না? যা, কাপড় গোছা গিয়ে।
আমি আপাকে ফোন করে বলছি তোকে এসে নিয়ে যাওয়ার জন্য, আর ওইটাকেও বল কাপড় গোছানোর জন্য। বলেই ওড়না দিয়ে চোখ মুছে চলে গেলেন নাজমিন বেগম। বিড়বিড় করে বলল, আমি আবার কি করলাম? এবার আরশের দিকে তাকিয়ে বলল, আপনার কিছু ভাষণ দেওয়ার থাকলে আপনিও দিয়ে দিতে পারেন, দয়া করে পেশ করুন, আমি শুনতে ইচ্ছুক। আরশ কিছু বলতে যাবে তার আগেই নুসরাত তাকে থামিয়ে দিয়ে বলল, পরে বলবেন, সময় সাপেক্ষ। এখন কাপড় গোছাতে হবে, মায়ের বোন পরে চলে আসবে। নুসরাত নিজের রুমে যাওয়ার সময় সোফায় লাথি মেরে গেল। নুসরাতের কাণ্ড দেখে আরশের মুখ দিয়ে বের হলো, অদ্ভুত মেয়ে মানুষ, সোফার ওপর রাগ দেখাচ্ছে কেন? সবাই চলে যেতেই লিপি বেগম এগিয়ে আসলেন। আরশের হাত থেকে কোট নিয়ে বললেন, আজ এত তাড়াতাড়ি? ভাইয়া কল দিয়ে বলেছিল বাসায় আসার জন্য, তাই চলে আসলাম। না আসলে এইসব ড্রামা মিস হয়ে যেত। হালকা হেসে বলল আরশ। লিপি বেগম হালকা থাপ্পড় মারলেন আরশের পিঠে। ধুর, কী সব বলিস। মা ছেলের কথোপকথন দূরে দাঁড়িয়ে হেলাল শুনছিলেন। এগিয়ে এসে বললেন, চল রুমে চল, অনেক দিন আড্ডা দিই না তোর সাথে। আর তুমি কিছু খাবার নিয়ে আসো তো আমাদের জন্য, আজ গল্প হবে আমাদের। এরই মধ্যে জায়ান আসলো বাড়িতে। হেলাল সাহেব ওনার দুই ছেলেকে নিয়ে ওনাদের রুমে গেলেন আর লিপি বেগম কিচেনে গেলেন। নিজের রুমের দরজার সামনে থেকে দাঁড়িয়ে ইসরাত এসব দেখছিল। হালকা নিঃশ্বাস ফেলল। মনে মনে ভাবল, সবার বাবা যদি ওনার মতো হতো তাহলে তো ভালোই হতো। পরে আবার নিজেকে বুঝ দিল, সবার সব কিছু তো আর একরকম হয় না। ইসরাতের চিন্তার ব্যাঘাত ঘটল নুসরাতের চিৎকারে। নুসরাত চিৎকার চেঁচামেচি করে রুম মাথায় তুলে ফেলছে। নিচতলা থেকে এসেছে যখন তখন থেকেই চিৎকার করছে। কিছুক্ষণ চুপ থাকে, আবার চিৎকার করে, সাথে পারভিন বেগমকে উদ্দেশ্য করে মুখে যা আসছে তাই বলছে। ইসরাত নুসরাতকে সাবধান করে বলল, নুসরাত, চেঁচামেচি করিস না, এবার কিন্তু মার খাবি আব্বুর হাতে। কাপড় গোছা গিয়ে, আন্টি বের হয়ে গিয়েছে, 1 ঘন্টা পর এসে যাবে আমাদের বাসায়, তাড়াতাড়ি রেডি হ, আর চেঁচামেচি বন্ধ কর। এই নাসির মিয়া কি করবে? আমি কি ভয় পাই নাসির মিয়াকে? যা করার করুক নাসির মিয়া, উনি আমার বাবা হতেই পারে না। আমি ডিএনএ টেস্ট করাবো আব্বার সাথে। ইসরাত কিছুটা আস্তে করে বলল, নুসরাত, আব্বু এই দিকেই আসছে। নুসরাত এক লাফে বারান্দায় চলে গেল। ধীরস্বরে বলল, আব্বা কিছু শুনেছে আমার কথা? আসলে বলবি আমি গোসল করতে গেছি। আমার কথা বলার কোনো ইচ্ছে নেই নাসির সাহেবের সাথে। আবার মনে করিস না আমি ওনাকে ভয় পাই, আমি মোটেও ভয় পাই না। ইসরাত হাসি শুরু করলো দরজা ধরে। হাসির চোটে কথা বলতে পারল না। কিছুটা হাসি থামার পর বলল, আব্বু এদিকে আসছে না, তোর সাথে মজা করেছি। ভয় পাস আর বেশি বেশি কথা বলিস। নুসরাত বলল, আমি আব্বাকে ভয় পাই না। ইসরাত বলল, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। নুসরাত ইসরাতকে লাথি মারল। তুই আজকাল বেশি কথা বলছিস, তোর বিয়ে দিয়ে দিতে হবে। ইসরাত তারপরও নুসরাতকে নিয়ে হাসল। নুসরাত রাগে চিৎকার করে বলল, আম্মা, তোমার মেয়েকে নিয়ে যাও, না হলে আমি একে মেরে ফেলব। আর এটার বিয়ে দিচ্ছ না কেন? বুড়ো হয়ে যাচ্ছে না? বিয়ে দাও, পরে কেউ বিয়ে করবে না। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। ইসরাতকে হাসি থামাতে না দেখে ইসরাতের গালে থাপ্পড় মেরে দৌড় দিল নুসরাত। ইসরাত কিছুক্ষণ গালে হাত দিয়ে তাজ্জব বনে রইল। যখন মগজে ক্যাচ করল নুসরাত থাপ্পড় মেরে চলে গিয়েছে, তখন আম্মু বলে চিৎকার দিয়ে উঠল। একটু আগে আসরের আজান দিয়েছে। বাড়িতে এত বড় হাঙ্গামা হয়েছিল কিছুক্ষণ আগে, তা এখন বোঝাই যাচ্ছে না। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। ওই বিষয় নিয়ে আর কেউ কথা বলেনি। সবাই কেমন নিশ্চুপ হয়ে গিয়েছে। আসরের নামাজ শেষ করে বারান্দায় বসে আঙুলে তসবি পড়ছিলেন মেহেরুন্নেসা। দরজার বাহির থেকে নক করার শব্দ আসলো। এর পরপরই আরশের গলা ভেসে আসলো, দাদি আসবো?
মেহেরুন্নেসা ভেতরে আসার অনুমতি দিলেন। আরশ রুমে মেহেরুন্নেসাকে খুঁজে পেল না, তাই বারান্দায় গেল। সেখানে গিয়ে আরশ দেখল মেহেরুন্নেসা চুপচাপ বসে তসবি পড়ছেন। আরশ ওনার গায়ের সাথে গা লাগিয়ে বসল। মেহেরুন্নেসা কিছুই বললেন না, তাকিয়ে রইলেন দূরই আকাশের দিকে। আরশ নিজে থেকেই বলল, দাদি, ওই সময় কি হয়েছিল? আর চাচাও প্রচুর রেগে আছে, নুসরাতের উপর প্রচুর বিরক্ত মনে হচ্ছে। মেহেরুন্নেসা দীর্ঘশ্বাস ছাড়লেন। এইসব কথা কইতে এখন ইচ্ছা করতাছে না। এইডা জিগাইবার লাগি তুই এইখানে আসছস? না দাদি, তোমার সাথে সময় কাটানোর জন্য আসছি। অনেক দিন হয় গল্প করি না। আচ্ছা, তো বইসা রইছত কে? গল্প কর। আরশ আমতা আমতা করল। মেহেরুন্নেসাকে এই বিষয়ে জিজ্ঞেস করা কি ঠিক হবে? এসব নিয়ে টানাপোড়ন করল নিজ মনে কিছুক্ষণ। পরে ভাবল, যা হওয়ার হবে, এখন জিজ্ঞেস করে নেই। দাদি, বড় ভাইয়ার জন্য নাকি তুমি মেয়ে পছন্দ করে রেখেছ? হুম, মেয়েটা কে? আমি কি জানতে পারি? মেহেরুন্নেসা সন্দেহের দৃষ্টিতে তাকালেন আরশের দিকে। জিজ্ঞেস করলেন, তোর মা তোরে এইখানে পাঠাইছে, তাই না? না দাদি, মাম্মা আমাকে কেন পাঠাবে? আমি বাবা আর মাকে কথা বলতে শুনেছিলাম তাই। বলো না দাদি, মেয়েটা কে? মেহেরুন্নেসা বললেন না, কথা কাটানোর চেষ্টা করলেন। আরশ বুঝল মেহেরুন্নেসা কথা কাটানোর চেষ্টা করছেন। দাদি, কথা ঘোরানোর চেষ্টা করবে না? আমি প্রমিস করছি, কাউকেই বলবো না। এটা তোমার আর আমার মধ্যে সিক্রেট থাকবে। হাসা কইতাছোস? কাউরে কইবি না? সত্যি বলছি দাদি, কাউকে বলবো না। হাত দিয়ে ইশারা করে বললেন কাছে আসার জন্য। আরশের কানে ফিসফিস করে কিছু বললেন। আরশ অবাক হয়ে মেহেরুন্নেসার দিকে তাকালো। আমি যা শুনছি এটা সত্যি? হুম, আস্তে, কেউ হুইন্না লাইব। এডা যদি ফাঁস হয় আমি বুঝালুমো তুই এইডা ফাঁস করছত। আরে দাদি চিল, আমি কাউকেই বলবো না। এটা তোমার আর আমার সিক্রেট। নাজমিন বেগমের বোন বলেছিলেন ৩টার মধ্যেই চলে আসবেন, কিন্তু এখন বাজে ৫টা। ওনার এখনও কোনো দেখা সাক্ষাৎ নেই। গত ৫ মিনিট ধরে ওনাকে কল দিচ্ছেন, রিং হচ্ছে, কিন্তু কেউ কল ধরছে না। নাজমিন বেগম আবার ওনার বোনকে কল দিলেন। রিং বাজতে বাজতে এবারও কল কেটে গেল। চিন্তায় নাজমিন বেগমের ঘাম ছুটে গেল। কোনো বিপদ আপদ হয়নি তো ওনার বোনের? কিছুক্ষণ পর আবার কল দিলেন। এবার কল রিসিভ করলেন নাজু বেগম। নাজমিন বেগমের গলায় পানি আসলো। হ্যালো আপা, কোথায় তুমি? এসে গিয়েছি, আর ৫ মিনিটের রাস্তা। আমার বাসায় আসতে তোমার ৩০ মিনিট সময় লাগে, আর তুমি ২ ঘন্টা ধরে কি করছিলে? আমি তো আধ ঘন্টা আগেই বের হয়েছি, এসে গিয়েছি তোর বাসায়। বলেই ফোন কেটে দিলেন নাজু। নাজু কল কাটতেই নাজমিন বেগম ইসরাতের রুমের দিকে গেলেন। রুমের ভেতর ঝটপট ঢুকে জিজ্ঞেস করলেন, রেডি হয়ে গিয়েছিস দুটো? ইসরাত বলল, আম্মু, আমি রেডি, কিন্তু নুসরাত এখনও রেডি হয়নি। নাজমিন বেগম নুসরাতের দিকে তাকালেন, যে চিলমুট নিয়ে মোবাইল টিপছে। হঠাৎই নুসরাতের খেয়াল হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। যখন নাজমিন বেগমকে ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকাতে দেখল, এক লাফে বিছানা থেকে উঠে গেল। আলগোছে কাবাড থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। নাজমিন বেগম জোরে শ্বাস ফেললেন। তিনি এই মেয়েকে নিয়ে কি করবেন? প্রয়োজনীয় যা কিছু আছে সব ব্যাগে ঢোকা। পরে ওখানে গিয়ে এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না, এটা আনিনি ওটা আনিনি বলিস না। ভালো করে চেক কর সব আছে কি না। নাজু বেগম এসেছেন কিছুক্ষণ হলো। মেহেরুন্নেসার সাথে বসে গল্প করছেন। দুজনের গল্প জমে ক্ষীর হয়ে উঠেছে। তোর ছেলে ২টা আনলি না ক্যাক? আর বলো না খালা, ব্যবসার এত কাজ যে নাহিদের বাবা শ্বাস ফেলার সময়ই পাচ্ছে না। সাথে আমার নাইমটাকেও বসিয়ে দিয়েছেন ওনার সাথে। আমার ছেলেটা রোগা হয়ে গিয়েছে এই কয়েকদিনে। নতুন আবার পেঁয়াজের ব্যবসা শুরু করেছিলেন নাহিদের বাবা, কিন্তু যাকে দিয়ে পেঁয়াজের ব্যবসা করিয়েছিলেন সেই লোকটা সব পেঁয়াজ নিয়ে হাওয়া হয়ে গিয়েছে। হায় আল্লাহ,
নাজমিন আমাগো এই কথাটা কয় নাই। খালা, আমি এখন পর্যন্ত নাজমিনকে এই কথা বলিনি, শুধু আপনাকেই বলছি। মেহেরুন্নেসা প্রচুর খুশি হলেন। কাউকে যে কথা বলেনি নাজু বেগম সেই কথা ওনাকে বলেছে। এর থেকে খুশির আর কী বা হতে পারে। তোমাগো বড় স্যারাডার বিয়া দিবা না? এই তো দিয়ে দেব, ইনশাআল্লাহ। পাত্রী খুঁজে পেলেই বিয়ে দিয়ে দেব। নাজমিন বেগমকে ডাক দিলেন নাজু বেগম। নাজমিন বেগম আসার পর বললেন, বেটিদের নিয়ায় আমি বের হব, বাসায় অনেক কাজ রেখে এসেছি। নাজমিন বেগম বললেন, আরে আপা, রাতের খাবার খেয়ে যাবে তো। মেহেরুন্নেসাও বললেন আজকের রাতটা থাকার জন্য, আগামীকাল যাবেন। কিন্তু নাজু বেগম রাজি হলেন না। তার বাসায় অনেক কাজ আছে, আজ থাকলে হবে না। নাজমিন বেগম নুসরাত আর ইসরাতকে ডাকতে গেলেন। আপা বের হয়ে যাবে, তাড়াতাড়ি নিচে আয় দুটো। নুসরাত বলল, আন্টি কি বাসার বাহিরে চলে গিয়েছে? আই মিন ড্রয়িং রুম থেকে উঠে দরজা খুলে ওনাদের গাড়ির কাছে চলে গিয়েছে? নাজমিন বেগম বললেন, না, আম্মার সাথে গল্প করছে, এক্ষুনি বের হয়ে যাবে বলেছে। ইসরাত বলল, আরও 1 ঘন্টা পর আমাদের ডাক দিও, কারণ তোমার বোনের গল্প আরও 1 ঘন্টা পর শেষ হবে। নাজমিন বেগম রাগী চোখে তাকালেন। নিজেদের ব্যাগ নিয়ে চল ফটাফট, এত কথা বলবে না। আপা বলেছে বের হয়ে যাবে। নুসরাত আর ইসরাত কাঁচুমাচু করে লাগেজ নিয়ে চলে এলো। নাজু বেগমের সাথে কুশল বিনিময় করে চুপচাপ ওনার পাশে দাঁড়িয়ে রইল। মেহেরুন্নেসা জিজ্ঞেস করলেন, তুমি এখনও আগের মতো মুরগি পালন করো? নাজু বেগম বললেন, হ্যাঁ খালা, আমার 15টা মুরগি, 2টা মোরগ আর 40টা মুরগির বাচ্চা আছে। রোজ 12টা করে ডিম দেয়। আর বাসায় এত মশার উৎপাত, কি বলবো খালা। মেহেরুন্নেসা খুব মনোযোগ সহকারে নাজু বেগমের গল্প শুনছেন। ইসরাত নুসরাত বিরক্ত হলো। আন্টি, তোমার মুরগি কয়টা ডিম পেড়েছে, মশায় কয়টা ডিম পেড়েছে তা আমরা জানতে ইচ্ছুক না। কখন যাবে তোমার বাসায়? দেরি হয়ে যাচ্ছে না এখন? আরে দাঁড়া, গল্পটা শেষ করতে দে। রাগে নুসরাতের নাকের পাটা ফুলে উঠল। একে তো দুনিয়ার আগে রেডি করে রেখেছে, তারপর এখানে এনে দাঁড় করিয়ে রেখেছে, আর এখন মশায় কয়টা ডিম পেড়েছে তার গল্প শুনতে হচ্ছে। এর মাঝে ওনাদের গল্পে এসে যোগ দিলেন ঝর্ণা, রুহানি আর লিপি বেগম। নাজু বেগম আরও উৎসাহ পেয়ে ওনার বড় ছেলের কথা গল্প করতে লাগলেন। রাগে নুসরাতের মাথা কিলবিল করে উঠল। ইচ্ছে করল নাজু বেগমের মাথায় কিছু দিয়ে আঘাত করতে। ইসরাত বুঝে গিয়েছে সন্ধ্যার আজানের আগে ওনাদের গল্প শেষ হবে না, তাই সোফায় বসে মোবাইল স্ক্রল করতে শুরু করল। আর নুসরাত রাগ সামলানোর জন্য কিচেনে ঠান্ডা পানি খেতে গেল। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে বোতলের মুখ খুলছিল নুসরাত। নিজের সাথেই কথা বলল, এই মহিলা এত কথা বলে কেন? তুইও তো সেম, সারাক্ষণ পটর পটর করিস, আমরা কিছু বলি তোকে? নুসরাত বিড়বিড় করল, এইটা আবার কোথা থেকে উদয় হলো, এখন আবার জ্ঞান দিতে শুরু করবে? উফ, কখন যে যাব এখান থেকে। কি বিড়বিড় করছিস? কিছু না, আমি শুনেছি তুই কিছু বলছিলি। শুনতে পেয়েছেন যখন তখন জিজ্ঞেস করছেন কেন? আরশ ভ্রু বাঁকালো। নুসরাতের দিকে এগিয়ে গেল। নুসরাত মনে করল থাপ্পড় মারবে, কিন্তু তেমন কিছুই হলো না। নুসরাতের পাশ ঘেঁষে আরশ সেলফের কাছে গেল। কফির বয়াম হাতে নিয়ে কিছু খুঁজতে লাগলো। কি খুঁজছেন? ওই যে। কি? আরশ খুঁজতে খুঁজতে উত্তর দিল, ওই যে, যেটার মধ্যে কফি রান্না করে ওইটা। আরে আপনি পাত্র খুঁজছেন? হ্যাঁ ওইটাই। কোথায় রাখা দেখ তো। আমি কেন দেখব? আপনার দরকার আপনি খুঁজে নিন। এত বেশি কথা বলছিস কেন? খুঁজে দিবি না সোজা বললেই হয়, এত তর্ক করার কি আছে? তোর ভবিষ্যৎ তো পুরো অন্ধকার, তোর যে কি হবে এক আল্লাই ভালো জানে। নুসরাত ভেংচি কাটল আরশকে। আরশ দেখেও না দেখার ভান করল। নুসরাত কিচেনের নিচের সেলফ থেকে কফি তৈরি করার পাত্র বের করে দিল। আরশ বলল, কফি করে দে।
পারবো না। আমি এখন খালার বাসায় যাব, আর আপনি আমাকে রান্না করার জন্য বলছেন? কাপড় নষ্ট হয়ে যাবে। আরশ নুসরাতের উপর থেকে নিচের দিকে তাকালো। আঙুল তুলে নুসরাতের কাপড় দেখিয়ে বলল, তুই এই বেশ নিয়ে মেহমানের বাড়ি যাবি? এতে খারাপের কি আছে? এভাবে বলছেন কেন? এই গেঞ্জি আর প্যান্ট পরে তুই মানুষের বাড়ি যাচ্ছিস? ছি ছি। ইটস নট গেঞ্জি, ইটস টি শার্ট। আর এখানে ছি বলার কি আছে? ইটস মাই ফ্যাশন। নুসরাত, ইংরেজির বেজ্জতি করিস না। পারিস না তাহলে বলতে যাস কেন? আমি কোথায় ভুল বললাম? সঠিকই তো বললাম। আসলে কি জানেন, আপনি নিজেই পারেন না, আবার আমাকে বলছেন ভুল ইংরেজি বলছি। আমি তো দেখছি আপনার ভবিষ্যৎ পুরোই অন্ধকার। লাইট জ্বালিয়েও আলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আরশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কিচেন থেকে বের হয়ে গেল নুসরাত। আরশ তাজ্জব হয়ে তাকিয়ে রইল। এই মেয়েকে একটা কথা বললে এই মেয়ে থাকে 10টা কথা শুনিয়ে দেওয়ার ধান্দায়। আজব মেয়ে মানুষ। ইসরাতের কথা মতো নাজু বেগম সন্ধ্যার নাস্তা খেয়ে বের হলেন নিজের বাসার উদ্দেশ্যে। নুসরাত বলল, শেষ পর্যন্ত আমরা যাচ্ছি। ইসরাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নাজু বেগম সবার কাছ থেকে বিদায় নিলেন। মেহেরুন্নেসা আবার আসার জন্য বললেন। নাজু বেগমের সেই এক কথা, নাহিদের আব্বু ব্যবসার কাজে এত বিজি যে শ্বাস ফেলার সময় নেই। ওনার এত এত কাজ, উনি সময় বের করতে পারছেন না। আজ কত কষ্ট করে এখানে আসলেন। নুসরাত আর ইসরাত জোরে শ্বাস ফেলে ওনাদের ওখানে রেখেই হাঁটা ধরল। নাজু বেগমের কথা শেষ হলে এমনিতেই আসবেন। জাইন মাত্রই গাড়ি গ্যারেজে রেখে বাসার দিকে আসছিল, তখন নুসরাত আর ইসরাতের সাথে দেখা হয়। জাইন নুসরাতকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ তোমরা এই ভর সন্ধ্যাবেলায়? নুসরাত কিছু বলার পূর্বেই ইসরাত নুসরাতকে টেনে নিয়ে চলে গেল। আরে ইয়ার, ভাইয়াকে জিজ্ঞেস করেছে শুনতে পাসনি? শুনতে পেয়েছি। তাহলে টেনে নিয়ে এলি কেন? প্রশ্নের উত্তর দিতে দিলি না কেন? বেয়াদব বলবে তো। ওরে আমার আদবি মেরে, প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। এর সাথে কথাই বলবি না। এই ব্যাটার থেকে দূরে থাকবি, শালা প্রচুর খারাপ। নুসরাত চোখ বড় বড় করে বলল, সত্যি? হুম। নাজু বেগম আরও 10 মিনিট পর আসলেন বিদায় নিয়ে। গাড়িতে উঠে ড্রাইভারকে তাড়া দিলেন তাড়াতাড়ি গাড়ি চালানোর জন্য। ওনার বাসায় অনেক কাজ আছে। নুসরাত আর ইসরাত দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আম্মু, ওরা কোথায় গিয়েছে? কারা? নুসরাত আর ইসরাত। আর বাসা এত ঠান্ডা কেন? লিপি বেগম সব খুলে বললেন। জাইন মনোযোগ সহকারে সব কিছু শুনল। তারপর বলল, চাচা রাগ করে ওদেরকে সামনে যেতে না করায় ওরা ওদের খালার বাসায় চলে গেল। এদের মাথায় কি ঘিলু নেই? রাগের মাথায় বলায় চলে যাবে? চলে গিয়েছে যখন কয়েকদিন থেকে আসুক। আর তুই তো জানিসই, আরশ ছোটটাকে মোটেও সহ্য করতে পারে না। আমার ছেলেটা কয়েকদিন আরামে থাকবে। জাইন আর কিছুই বলল না, শুধু ভাবল ইসরাতকে ভদ্র ভাবলেও মেয়েটা ভদ্র না। দুজনেই সেম। আম্মু, কিছু খেতে দাও, আমি নিয়ে আসছি। তুই ফ্রেশ হয়ে আয় ততক্ষণে। রাত 7টা। কিছুক্ষণ আগেই তারা নাজু বেগমের বাসায় পৌঁছেছে। বর্তমানে তারা নাইমের রুমে রেস্ট করছে। পেছন থেকে নুসরাতের মাথায় কেউ টোকা দিল। নুসরাত আউচ বলে চিৎকার করে উঠল, এই কোন শালায় আমার মারল? ছি ছি, মুখের ভাষা দেখে আমি শিহরিত। কী সব ল্যাঙ্গুয়েজ ইউজ করিস কালি? নিজের মুখের ভাষা আগে ঠিক কর, তারপর আমার মুখের ভাষা দেখে শিহরিত হোস। কালি, এসব কি বলছিস? কানে আজকাল কম শুনছিস মনে হয়। ইসরাতের দিকে তাকিয়ে বলল ছেলেটা, আমি ওর বড় ভাই, আর ও আমার সাথে কিভাবে তুই তোকারি করছে দেখ তো ইসরাত। ইসরাত ধমক দিল নুসরাতকে। নুসরাত পাত্তা দিল না ইসরাতের ধমক। এই, তোর ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দে তো নুসরাত। দেব না। দে বলছি। দেব না, দেব না, দেব না। কী করবি তুই? ছেলেটা ঠাস করে থাপ্পড় মারল নুসরাতের পিঠে।
নুসরাতও দুটো ঘুষি মারল ছেলেটার পিঠে। ছেলেটা নুসরাতের পায়ে লাথি মারল। ইসরাত এদের বাচ্চাদের মতো মারামারি হাঁ করে বসে দেখতে লাগলো। ইসরাত বলল, এই মারামারি বন্ধ করো দুজন। নাহিদ, তুই কি দিন দিন ছোট হয়ে যাচ্ছিস? পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস নুসরাতের সাথে। নুসরাত বলল, ও আমাকে একটা বেশি মারছে, সমান সমান না হলে আমি থামব না। নাহিদ বলল, বড় ভাই একটা থাপ্পড় মারলে ঘুরিয়ে মারতে হয় না জানিস না? এই কথা তোকে কেউ বলেনি? নুসরাত বলল, কিসের বড় ভাই তুই? নাহিদ আস্তে করে থাপ্পড় মারতে গিয়ে নুসরাতের গালে বেশি জোরে থাপ্পড় মেরে ফেলল। নুসরাত ছলছল নয়নে নাহিদের দিকে তাকিয়ে দুটো কিল নাহিদের পিঠে বসিয়ে দিল। নাহিদ ঘুরিয়ে মারার আগেই নুসরাত চিৎকার করে বলল, আন্টি, তোমার ছেলে আমাকে মারছে, দেখে যাও এসে। আমার মতো নিষ্পাপ বাচ্চাকে মারতে মারতে মেরে ফেলবে তোমার ছেলে। নাহিদ বলল, কে নিষ্পাপ বাচ্চা? দেখি দেখি, মুখটা দেখি। নুসরাত নিজের মুখে 2 হাত রেখে চোখ ঝাপটে বলল, এই যে দেখ, আমি নিষ্পাপ বাচ্চা। নাজু বেগম রান্নাঘর থেকে দৌড়ে আসলেন। এসে নাহিদের বাহুতে থাপ্পড় মারলেন। বিরক্ত হয়ে নাহিদের দিকে তাকিয়ে বললেন, তুই কি বাচ্চা? বাচ্চা মেয়েটাকে মারছিস কেন? নাহিদ বলল, আম্মু, ও আমাকে একটা বেশি মারছে, আর এখন তোমার কাছে বিচার দিচ্ছে। আরও বাচ্চা, তুমি হাসালে আমায়। নাজু বেগম বললেন, তো কি হয়েছে? ছোট বোন একটা মারলে কি তুই মরে যাবি? আর ও তো বাচ্চাই, তোদের দুজনের তুলনায় ও ছোট। কথাটা বলে নাহিদের পিঠে আরেকটা থাপ্পড় বসালেন। নাহিদ আম্মু বলে চিৎকার করল। নাজু বেগম বললেন, কি? নাহিদ বলল, তুমি আমার মা হতেই পারো না, তুমি এই কালীর মা। নুসরাত ভেংচি কাটল। নাজু বেগম বললেন, আমি তোর মা? এটা কে বলেছে? তোকে আমি দত্তক নিয়েছি। নাহিদ করুণ চোখে ইসরাতের দিকে তাকালো। দেখলি ইসরাত, দেখলি, আম্মা সব সময় আমার সাথে এরকম করে। আমি থাকবো না আর এই ঘরে। নাজু বেগম হাসলেন। তোকে কে বলেছে থাকতে? যা, বের হয়ে যাই ঘর থেকে। নাহিদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে গেল। ইসরাত নাজু বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি, তুমি ওর সাথে এটা ঠিক করনি, ছেলেটা কষ্ট পেয়েছে। ধুর, রাগ পড়লে এমনিতেই চলে আসবে, কিসের কষ্ট পাবে? সব ওর নাটক। বলেই নাজু বেগম নিজের কাজে চলে গেলেন। নাজু বেগম যেতেই রুমে আসলো নাহিদ। এসে নুসরাতের মাথায় থাপ্পড় মেরে জিহ্বা বের করে নুসরাতকে ভেঙে দৌড়ে চলে গেল তার রুমে।